জামাতকে দুমুখ নীতিতে চলছে, মানে তলারও কুড়াবো আবার গাছেরও খাবো। ভারতের সঙ্গে গোপন বৈঠকের কথা বলে কি প্রমাণ করতে চাইছে জামাত শিবির? আর সেই গোপন কথাটা কেন বলতে হলো এস জয়শঙ্কর যখন বাংলাদেশে ছিলেন তখন? তাহলে কি বোঝাতে চাইছে এখানে জামাত? সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে কি তারা, নাকি রাজনীতিতে আরো প্রাসঙ্গিক হতে চাইছে জামাত? ভারতকে কি হাতিয়ার করতে চাইছে জামাত শিবির? ভারতের কথা জামাতের মুখে, কার লাভ কার ক্ষতি? ভারতের কথা বলে কি নিজেদের পায়েই কুড়ুল মারল জামাত? সমস্ত প্রশ্নের আস্তে আস্তে ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরবো আপনাদের সামনে। 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রত্যেকটা মুহূর্তে পাল্টে যাচ্ছে এখন বাংলাদেশের রাজনীতির সমীকরণ। তারেক রহমান দেশে ফেরবার পরে তার প্রতি যে জনগণের আবেগ ভালোবাসা দেখে স্বাভাবিকভাবেই চমকে গিয়েছেন তার প্রতিপক্ষ যারা, তারা। একটা কথা খুব বেশি করে শোনা যাচ্ছিল বাংলাদেশে বা রাজনীতির পাঠশালায় বলতে পারেন। কি কথা? তারেক রহমান নাকি ফিরতে পেরেছেন, ভারত তাকে ক্লিয়ারেন্স দিয়েছে বলে। তাহলে কি ভারত থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়েই দেশে ফিরলেন তারেক রহমান? ফলে অনেকে প্রশ্ন তুলেছেন, তারেক রহমান কি ভারতের সঙ্গে একটা আপোষ করেছেন, আর তার জন্যই কি তার দেশে ফিরতে এতটা দেরি হলো? খালেদা জিয়ার জানাজায় হাজির ছিলেন ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দলের প্রতিনিধিরা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিঠি তারেক রহমানের হাতে তুলে দিলেন, তাতে মোদী তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভেবেই এই শোকবার্তা পাঠিয়েছেন, সেটা মোটামুটি স্পষ্ট। কিন্তু জানা যায় লক্ষ মানুষের সমাগমকে ছাপিয়ে গেল রাজনীতি। আর দিনের শেষে এটাই স্পষ্ট হলো, এই মুহূর্তে বাংলাদেশের তুরুপের তাস তারেক রহমানের বিএনপি। তারেক রহমান নামক এই নামটি এখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এর মধ্যেই খবর পাওয়া গেল, ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন নাকি জামাতের আমির। বিষয়টা অনেকটা জামাতের কাছে গোদের ওপর বিষ ফোড়ার মতো। কিন্তু এর ফলে কি লাভ হলো? আদেও কি জামাতের কোনো লাভ হলো, নাকি তারা মাঠের রাজনীতিতে কিছুটা পিছিয়ে পড়ল? জামাতের কণ্ঠে ভারত বিরোধিতার কথা শোনা যায় হামেশাই। জামাতের ভোটাররাও বলেন দিল্লি নয় ঢাকা আগে, কারণ আধুনিক বাংলাদেশের অধিকাংশ মানুষ চান ভারত যেন বাংলাদেশ প্রসঙ্গে কোনো ধরনের মাতব্বরি না করে। বাংলাদেশে বলতে গেলে আওয়ামী লীগ বাদে বাকি সমস্ত দলের ভোটার টানার একটা মোক্ষম অস্ত্র হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হওয়া, অর্থাৎ বেশি করে ভারত বিরোধিতা করলে বাংলাদেশে ভালো হওয়া যায়। বাংলাদেশের বর্তমান যুব সম্প্রদায়ের একটা বিরাট অংশ তো ভারতের আধিপত্য একেবারেই মানতে নারাজ। আর জামাতের মতো দলের ইউএসপি হলো তীব্র ভারত বিরোধিতা করা। কিন্তু নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে ভারতকে জড়িয়ে জামাত সম্পর্কে যে কথা শোনা যাচ্ছে, তাতে হয়তো নির্বাচনে দলটির ওপর কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে, বা এটা জামাতের কোনো নির্বাচনী কৌশল, সেটাও কিন্তু হতে পারে। তাহলে আওয়ামী লীগহীন বাংলাদেশে নিজেদের যে মাঠ এতদিনে তৈরি করেছিল জামাত এই গত 15-16 মাসে, সেই মাঠে কি হঠাৎ করে জন্ম নিল কোনো বিষবৃক্ষ? এই প্রশ্নটা রাখছি। জামাতের আমির রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চলতি বছরের শুরুর দিকে ভারতের এক কূটনীতিকের সঙ্গে নাকি তার গোপন বৈঠক হয়েছে। রাজনীতির ময়দানে যখন 2026 সালের ফেব্রুয়ারি 13 নির্বাচন একেবারে দোরগোড়ায়, তখন এই খবরটি জামাতের ভারত বিরোধী তকমার গায়ে একটা কালি লেগে দিয়েছে বা লেপে দিয়েছে, সেটা বলা যেতে পারে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজেই জানিয়েছেন, যার সঙ্গে তিনি বৈঠক করেছেন সেই ভারতীয় কূটনীতিক নাকি তাকে ওই বৈঠকের কথা গোপন রাখার কথা বলেছিলেন। প্রশ্ন উঠেছে যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে জামাত এখন ভোটের মাঠে সেই ভারত গোপনে তাদের সঙ্গে টেবিলে বসার আবদার করলো, আর জামাতই বা কেন সেই প্রস্তাব এইভাবে লুফে নিল? দেখুন, খালেদা জিয়ার জানা যায় শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানের স্পিকার ছাড়াও আগেই বলেছি দক্ষিণ এশিয়ার একাধিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে, অর্থাৎ পাকিস্তানের স্পিকারও ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশে যখন এই সমস্ত চলছে, তখন জামাতের আমির তাদের কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, বিএনপির সঙ্গে ভারতের শুধুমাত্র যোগাযোগ আছে এমনটা নয়,
তাদের সঙ্গেও ভারতের যোগাযোগ ছিল, আছে। তবে ভারতের তরফে এই বৈঠকের কথা গোপন রাখতে বলা হয়েছিল, তার জন্য তিনি এতদিন এই কথাটা গোপন রাখেন। তবে জামাতের আমির নাকি সেই সময় ভারতীয় ওই কূটনীতিককে প্রশ্ন করেছিলেন কেন এই বৈঠকের কথা তিনি গোপন রাখতে বলছেন বা গোপন রাখতে হবে। অন্য যাদের সঙ্গে ভারত বৈঠক করেছে, অর্থাৎ বাংলাদেশে যাদের সঙ্গে, সেই বৈঠকের কথা তো গোপন রাখতে বলা হচ্ছে না ভারতের তরফে। সেই সময় নাকি ওই কূটনীতিক চুপ ছিলেন, আর ভারতের তরফে কোনো উত্তর না পেয়ে এত মাস ধরে এই বৈঠকের কথা গোপন রেখেছিল জামাত শিবির। এটা সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছেন জামাতের আমির। কিন্তু প্রশ্ন হচ্ছে, এস জয়শঙ্করের বাংলাদেশে থাকাকালীন এতদিনের গোপন কথাটি আর গোপন রইল না কেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে কেন জানানোর প্রয়োজন পড়ল জামাতের আমিরের? বোঝাতে হলো কি যে তাদেরও ভারতের সঙ্গে যোগাযোগ আছে, তবে ভারত চায় না বলে তারা সেই বিষয়টা গোপন রেখেছেন। তাহলে কি জামাত এটা বোঝাতে চাইছে অন্য সবার মতো ভারতের সঙ্গেও তাদের খাতির আছে, তাদেরও যোগাযোগ হয় ভারতের সঙ্গে? তারেক রহমানই একমাত্র ভারতের পছন্দ নন? জামাতের আমির সাক্ষাৎকারে বলেছেন, তার যখন বাইপাস সার্জারি হয়েছিল তারপরই ভারতের কূটনীতিক তার সঙ্গে দেখা করেছিলেন। একটু আপনাদেরকে এখানে জানিয়ে রাখবো, জামাতের আমিরের বাইপাস সার্জারি হয়েছিল এই 2025 সালের 2রা অগাস্ট। তার মানে একেবারে অগাস্টের শুরুতেই ভারতীয় ওই কূটনীতিকের সঙ্গে দেখা হয়েছিল জামাতের আমিরের। এখানে একটা ভাববার বিষয় রয়েছে, এবং যে ভাবনাটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে জামাতের আমিরের সঙ্গে কোন পর্যায়ের কূটনীতিক, অর্থাৎ যে ব্যক্তি দেখা করেছিলেন তিনি কোন পর্যায়ের কূটনীতিক ছিলেন। সাধারণভাবে কোনো দেশের কোনো বড় রাজনৈতিক দলের ব্যক্তিত্ব যখন অসুস্থ হয়ে পড়েন, সেই দেশে থাকা বিভিন্ন দেশের দূতাবাস বা উপদূতাবাস থেকে অসুস্থ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করে ফুল নিয়ে যাওয়া হয়, আর সেই সাক্ষাৎকারকে আমরা কি বলি? সৌজন্য সাক্ষাৎকার। এক্ষেত্রে জামাতের আমিরও অসুস্থ ছিলেন, ফলে এই সাক্ষাৎকারও তো একটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে, আর সেটাকেই হয়তো জামাতের আমির বলছেন ভারতের কূটনীতিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। বেশ, জামাতের আমিরের কথা মতো আমি ধরেই নিলাম যে কূটনীতিক এর সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ হয়েছিল তিনি একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি ছিলেন। তাহলে সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছিল? এটা কি আলোচনা হয়েছিল জামাত সরকার গঠন করতে পারে ভবিষ্যতে, সরকার গঠন করলে কি হবে, কিভাবে সম্পর্ক রক্ষিত হবে, এমন এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা কি হয়েছিল জামাতের সঙ্গে কূটনীতিকের? সেটা কিন্তু স্পষ্ট করেননি জামাতের আমির। আমার মনে এবার এখানে একটা প্রশ্ন ভীষণভাবে উকি দিচ্ছে, কি বলুন তো? জামাত কি তাহলে ভারতকে এটা বোঝাতে চাইছে যে দেখে মনে হচ্ছে আমরা রাজপথে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি, কিন্তু আমরাও আপনাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত? আসলে রাজনীতির দাবার চালে কে কখনকার বন্ধু হয় আর কে কখনকার শত্রু হয় সেটা বোঝা বড় মুশকিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে ওলটপালট লক্ষ্য করা যাচ্ছে, তাতে পুরনো অনেক হিসাব এখন আর মিলছে না। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে জামাত নিজেদের একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ভীষণভাবে চেষ্টা করছে। এতদিনে যারা বিএনপি ছায় থেকে রাজনীতি করেছে, সেই জামাত এখন স্বাবলম্বী হতে চাইছে। রাজনীতি যারা বেশি করে চর্চা করেন তারা এই বিষয়টাকে দেখছেন, বা তাদের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অন্তত ইতিহাসের আস্থা করে, এটা বলা যেতে পারে। আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ, ফলে ভোটের মাঠ এখন কার্যত দ্বিমুখী। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, আর অন্যদিকে ডাক্তার শফিকুল রহমানের নেতৃত্বে 10 দলীয় জোট। যদিও তারেক রহমান জানিয়েছেন জামাতের সঙ্গে মিলে কাজ করতে, বা যদি তারা সরকারে আসেন তাহলে তার কোনো অসুবিধা নেই। তবে দিল্লির সঙ্গে জামাতের এই ব্যাকডোর চ্যানেল খোলার খবরটি কিন্তু জামাতের যারা সমর্থক তাদের মনে নতুন করে সন্দেহের বীজ বপন করছে। কারণ জামাতের কর্মীরা তো এতদিন জেনে এসেছেন দিল্লি নয় ঢাকাই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু তারা এখন কি দেখছেন? তারা দেখছেন তাদের আমির পদ্মার আড়ালে দিল্লির প্রতিনিধির সঙ্গে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। জামাতের আমির দাবি করেছেন তারা একটি ঐক্যের সরকার নাকি গড়ার পক্ষপাতী। এককভাবে নয়, বরং সবাইকে নিয়ে তারা দেশ চালাতে চান। কিন্তু এই উদারতার আড়ালে কি দিল্লির প্রতি কোনো গোপন প্রতিশ্রুতি রয়েছে জামাতের? সাক্ষাৎকারে আমির স্পষ্ট করেছেন
শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। তবুও তারা ভারতের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চান। যদি সত্যিই কূটনীতিক পর্যায়ের সাক্ষাৎকার তাহলে হয়ে থাকে, তবে জামাতের এই নতুন রূপ তাদের কট্টর অবস্থান থেকে সরে আসার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ জামাত হয়তো বুঝতে পেরেছে যে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারতের সঙ্গে সামান্য সম্পর্ক যদি না থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনা করা 2026 সালের প্রেক্ষাপটে বেশ জটিল। জামাতের এই কৌশলী অবস্থান বিএনপির জন্য কি কোনো নতুন সুযোগ করে দিল? তারেক রহমান যখন দেশে ফিরে লাখো মানুষের ঢল সামলাচ্ছেন, তখন জামাতের এই ভারতপ্রীতি সমর্থকদের কাছে কি নতুন একটা প্রচারের অস্ত্র হয়েছে? বিএনপি এখন মাঠের কর্মীদের কি বলছে জামাত ভারতের সঙ্গে আপোষ করে ক্ষমতায় যাওয়ার একটা শর্টকাট রাস্তা খুঁজছে? দেখুন, বিএনপি কি বলছে আমি জানি না, জামাতের মনে কি রয়েছে সেটাও আমার জানা নেই। অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে সেটা স্পষ্ট হবে। যদি আপনারা জেনে থাকুন, কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। আর দেখতে থাকুন আট প্লাস নিউজ ডিজিটাল।